নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনি। শুভ পঞ্চমী সকলকে। সকলকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়রা আমার প্রণাম নেবেন ও ছোটরা নিয়ে অনেক ভালোবাসা। জানি তোমরা অনেকেই প্যান্ডেল হপিং করতে শুরু করে দিয়েছো, দুর্গাপুজোর ঘোরার প্ল্যানও অনেকে স্টার্ট করে দিয়েছো। তাই তোমরা যারা যারা আমার এই এপিসোডের জন্য তীব্র অপেক্ষা করে থাকো, যারা এত ব্যস্ততার মধ্যেও পেজজনির একটাও এপিসোড মিস করো না, তাদের জন্যই বলছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য, পেজজনিকে এই জায়গাটা দেওয়ার জন্য। তোমাদের জন্যই, তোমাদের ঘোরার প্ল্যানিং এর ক্ষেত্রেই আর বিবেচনা করেই আমরা আজকের এপিসোড আগের তুলনায় একটু ছোট করেছি, যাতে তোমাদের সময়টা একটু বেঁচে যায়। তাই শুরু করছি আজকের এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার ভয়েস অথবা আমাদের পরিবারের নতুন, তাদেরকে বলছি যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো। আর বেশি সময় নষ্ট করব না, শুরু করছি আজকের 45 নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। হেই রাজদা, আমি তামিম ইউসুফ, বাংলাদেশ মিরপুর থেকে ঘটনাটি লিখছি। গত কিছু মাসের মধ্যে তোমাদের প্রত্যেকটা এপিসোড আমার শোনা হয়ে গেছে। এক কথায় তোমাদের ইন্ট্রো নমস্কার বাঙালি মানে গায়ে কাঁটা ধরিয়ে দেয়। আজ যে ঘটনাটি বলবো, ঘটনাটি আমার সঙ্গে ঘটেছিল যখন আমি ভারতে গিয়েছিলাম। ভালো লাগলে তোমাদের মতন করে শুনিও। লাভ ফ্রম বাংলাদেশ। ঘটনাটি ঘটেছিল প্রায় 2 বছর আগে। আমি যখন ভারতে গিয়েছিলাম, আমি পেশায় একজন রং ও মার্বেল মিস্ত্রি। আমার আব্বু ভারতেই থাকতেন কাজের উদ্দেশ্যে। আব্বু ভারতে কোনো বিল্ডিং বাড়ি রঙের অর্ডার ধরতেন আর লোককে দিয়ে কাজ করাতেন। এই ছিল তার রুজি রুটি। সেই বছর আব্বুর ফোন আসে বাড়িতে, বলেন যে চন্দননগরের কাছে একটা বিশাল বড় অর্ডার পেয়েছেন, অনেক লোক লাগবে, তাই আমাকেও সেইখানেই যেতে হবে। আমারও নাকচ করার কোনো কারণই রইল না। কিছুদিনের মধ্যেই ভিসা নিয়ে পৌঁছে যাই আব্বুর কাছে। আব্বুর কাছে যেতেই গিয়ে দেখি যে বিশাল বিল্ডিং, প্রায় 9 তলার কাছাকাছি। এর আগে আমি রং ও মার্বেলের কাজ করেছিলাম বটে, তবে এত বড় বিল্ডিং এই প্রথমবার কাজ করব। বিল্ডিংটার ব্যাপারে এখানে একটু বলতে হবে। বিল্ডিংটা এখানে 2 ভাগে ভাগ। টাওয়ার 1 সামনে ও টাওয়ার 2 কিছুটা গিয়ে ফার্স্ট ফ্লোরের পেছন দিকে। প্রথম দিন বাংলাদেশ থেকে যাওয়ার পর আবু বলেন যে কাজ চলাকালীন আমরা যে কজন কাজ করব সবাইকে বিল্ডিং এর ভেতরেই থাকতে হবে, কারণ একেই অনেকে অনেক দূর দূর থেকে কাজে এসেছে, আর তার উপর যদি আবার বাড়ির ভাড়া দিতে হয় তবে তো লাভের থেকে বেশি লোকসানি হবে আমাদের। তাই প্রথম দিন যে কজন কাজ করতে আসে সবাইকে বলা হয় যে আমরা সবাই সেকেন্ড টাওয়ারে থাকবো, আর সেকেন্ড টাওয়ারে কাজ হওয়ার সময় ফার্স্ট ফ্লোরে ফিরে আসবো আবার। ব্যাস, আর সময় নষ্ট না করে আমরা প্রায় 25 জনের কাছাকাছি সবাই মিলে সেকেন্ড টাওয়ারে থাকার জন্য ব্যবস্থা করি। আমাদের আগে এই বিল্ডিং এ কেউ থাকেনি। যারা রাজমিস্ত্রির কাজ করতো তারা কাজের শেষে বাড়ি চলে যেত। আমরাই প্রথমবার থাকবো এই বিল্ডিং এ। প্রথম দিন থাকার জায়গাটি ঠিকঠাক করতে করতেই আমাদের সময় চলে যায়। কাজ শুরু হয় দ্বিতীয় দিন থেকে। আমার কাজ ছিল টাওয়ারের রঙের দিকটা দেখাশোনা করার, আর ফ্লোরিং এর দিকটা অন্য লোকে দেখছিল। সকাল 8টা থেকে জমিয়ে কাজ শুরু হয়। প্রথম দিনের কাজ দুপুরের দিকে এগোতেই সবাই দুপুরের খাবার খেতে চলে যায় হোটেলে। খাওয়া দাওয়া শেষ করে আবারও পুনরায় আমরা কাজে ফিরে আসি। তা এই সবের মধ্যেই ধীরে ধীরে বিকেল হতে শুরু করে। বিল্ডিং এর ভেতরে লাইট বলতে এই কোনোভাবে জোগাড় করে একটা কারেন্টের পয়েন্ট নেওয়া হয়েছে, তাতেই একটা করে লাইট জ্বালানো হয়েছে প্রত্যেকটা ঘরে। ধীরে ধীরে বিকেল গড়িয়ে হয় রাত। ঠিক এইবারই ঘটে অদ্ভুত একটি ঘটনা। আমাদের সাথে যে কজন কাজ করছিল, কাজ শেষ হতে তারা রাতের দিকে ছাদে উঠে কয়েকজন মদ্যপান করছিল।
তখন রাত প্রায় 10টা। কিছুক্ষণ মদ্যপান করার পর তাদের মধ্যে শিবুদা নাকি হঠাৎ চিৎকার করে ওঠে, চমকে উঠে নাকি ছাদের বাথরুমের গেট ভেঙে পড়ে ছাদের উপরে। সেই চিৎকার শুনে সবাই জড়ো হয় ছাদে। তারপর শিবুদাকে নিচের তলায় এনে শান্ত করানো হয়। এরপর জিজ্ঞাসাও করা হয় তাকে যে কি হয়েছিল তার সঙ্গে, যে সে এমন ভাবে চিৎকার করলো। তখন সে বলে যে সে নাকি ছাদের ওপরের বাথরুমে বাথরুম করতেই যায়। দরজা বন্ধ করে বাথরুম করবে এমন সময় শিবুদা দেখে যে তার সামনে দাঁড়িয়ে 7 থেকে 8 ফুট বড় এক গভীর অন্ধকারাচ্ছন্ন অবয়ব। চিৎকার করে বাইরে ছিটকে পড়ে শিবুদা। তা এই ঘটনার সত্যতা যাচাই কেউই করতে চায় না, কারণ শিবুদা একেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। কি দেখে ফেলেছে তা কেউ জানে না। তাই এই কথায় আমরা আর কেউ বেশি পাত্তা দিই না। শিবুদাকে বোঝাই যে হয়তো তুমি নেশায় ছিলে, তাই অন্য কিছু দেখে ফেলেছো। এই ঘটনার ঠিক পরের দিন রাতে ঘটে আরো একটি ঘটনা। রাতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই শোবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমিও ফোন ঘাঁটছিলাম। হঠাৎ বাইরের সিঁড়ির কাছ থেকে ভীষণ জোরে চিৎকারের শব্দ আসে। বাইরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় সিঁড়ির নিচে পড়ে আছে সমর কাকু। তাড়াহুড়ো করে তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি সবাই। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টরের চেক আপ শেষ হলে সমর কাকুকে আমি নিজে গিয়ে জিজ্ঞাসা করি যে কি হয়েছিল তখন সমর কাকু বলে যে সমর কাকু নাকি সিঁড়িতে বসে তার বউয়ের সাথে গল্প করছিল। হঠাৎ কেউ নাকি পিছন থেকে খুব জোরে ধাক্কা মারে, আর তারপর এই অবস্থা। এই ঘটনায় সত্যি এবার আমি একটু অবাকই হই, কারণ সেকেন্ড ফ্লোরের 4টি রুম, তার মধ্যে 2টোয় তালা দেওয়া, আর 2টোয় আমরা থাকি। সবাই তো শুয়েই পড়েছিল, তবে ধাক্কা কে মারল? তবে সমর কাকু পরে আরো কিছু বলল যে যখন শেষবারের মতন সে চোখ বন্ধ করেছিল, মানে অজ্ঞান হওয়ার আগে, তখন নাকি তার সামনে একজনকে দেখেছে। সে নাকি 7 থেকে 8 ফুট লম্বা, কুচকুচে কালো তার বর্ণ। আর এরপরই সমর কাকু জ্ঞান হারায়। এই শুনে আমার মাথায় আসে সেই কালকের শিবুদার দেখার অবয়বটার কথা। শিবুদাও তো একই কথা বলেছিল, 7 থেকে 8 ফুট লম্বা। কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারি না। এইভাবে ভয়ে ভয়ে কেটে যায় আরো 2 দিন। কাজ আমাদের ঠিকঠাকই এগোচ্ছিল, তবে ওই 2টো ঘটনা ঘটে যাওয়ার পর বেশিরভাগ সবাই ভয়ে ভয়ে থাকতে শুরু করে। এর ঠিক 2 দিন পরই ঘটে আমার সঙ্গে একটি ঘটনা। তখন রাত কটা বেজেছিল খেয়াল নেই। ভীষণ ঠান্ডার কারণে ঘুম ভেঙে যায় আমার। চোখ খুলে দেখি আমার মাথার কাছে জানলাটি হাঁ করে খোলা। আমি উঠে জানলাটা পুনরায় বন্ধ করে দিই, আবার এসে শুয়ে পড়ি। অদ্ভুতভাবে আবার কিছুক্ষণ পরে সেই একই ঘটনা। খুব ঠান্ডা লাগছে। আমি একটু অবাক হই। এই তো কিছুক্ষণ আগে জানলাটা বন্ধ করে লক করে আবার এসে শুলাম। সেই বন্ধ জানালা আবার কিভাবে খুলে যায়? আর অন্য সবাই তো নাক ডেকে ঘুমোচ্ছে। তবে কিভাবে হচ্ছে? আবারও উঠে জানলা বন্ধ করে দিই আমি। ঠিক এর পরই ঘটে অতি আশ্চর্যকর ঘটনাটি। আবারও ঘুমানোর জন্য চেষ্টা করি আমি। একটু চোখটা বুজে এসেছে, হঠাৎ একটা খিলখিল হাসির শব্দে আমার চোখ খুলে যায়। ঘুমের ঘোরে আধ খোলা চোখে দেখি আমার ঠিক সামনে কেউ একটা বসে খিলখিল করে অতি বিশ্রীভাবে হেসে চলেছে। আবারও ভালো করে দেখার চেষ্টা করি আমি। তবে এইবার আমি যা দেখলাম, হয়তো জীবনে এমন কিছু দেখতে হবে
আমি কোনোদিন কল্পনাতেও ভাবতে পারিনি। আমি দেখি সেই 7 থেকে 8 ফুট অন্ধকারাচ্ছন্ন কালো অবয়বটি, ভীষণ অস্পষ্টতার রক্ত মাখানো মুখটা, মুখ থেকে গল গল করে গড়িয়ে পড়ছে রক্ত, আর সেই মুখ দিয়েই খিলখিল করে হেসে চলেছে। একবার সবাইকে ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু না, শুধু গলা নয়, সারা শরীর যেন পাথর হয়ে গেছে। ভয়ে চোখ বন্ধ করে আমি আল্লাহকে ডাকতে শুরু করি। কিছুক্ষণ চোখ বন্ধ করে একভাবে আল্লাহর নাম করার পর যখন চোখ খুলি, তখন দেখি আমার মাথার সামনের জানলায় পা ঝুলিয়ে বসে সেই অবয়ব এক দৃষ্টিতে দেখে যাচ্ছে আমাকে। তারপর খুব অদ্ভুত একটা জিনিস ঘটে। অবয়বটি আমার দিকে তাকাতে তাকাতে হঠাৎ উঠে দাঁড়ায়, তারপর লাফ মেরে পড়ে যায় জানলা থেকে নিচে। ভয়ে আমি ঘেমে স্নান হয়ে যাই। যখন মনে হয় যে আমি আবারও আমার গায়ের জোর পুনরায় ফেরত পেয়েছি, শরীরের সমস্ত জোর লাগিয়ে জানালার দিকে গিয়ে নিচে তাকাই, কিন্তু না, কিচ্ছু নেই। তারপর সবাইকে ডেকে এই ঘটনার কথা বলি। খুব ভয় ভয় কাটে সেই রাত। পরের দিন সকালে সবাই মিলে ঠিক করা হয় যে সেকেন্ড ফ্লোরে আর থাকা যাবে না। আমার আব্বুও তাই অর্ডার দেয় যে ফার্স্ট টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে সবাইকে থাকতে হবে, নয়তো আর কোনো উপায় নেই। সবাই তাই করে। পরে প্রমোটারকে এই ঘটনা বলায় প্রমোটার হেসে উড়িয়ে দেয়। তবে সেই রাতে যে সত্যি আমার সঙ্গে কি ঘটেছিল একমাত্র আমিই জানি। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, এবং শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ তামিম আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। এরকম যদি আরও ঘটনা পাঠাও তবে আমাদের কিন্তু খুব ভালো লাগবে। আমরা অপেক্ষায় রইলাম তোমাদের ঘটনার জন্য। আর সুদূর বাংলাদেশ থেকে তোমরা আমাদেরকে ভালোবাসা পাঠাচ্ছ, এর থেকে বড় কথা কি হতে পারে? বাংলাদেশের কত ভাই, কত বোন, কত সদস্য আমাদের ঘটনা শুনছে, সত্যিই দারুণ লাগছে। তোমরা আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কীভাবে পাঠাবে না, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারো, এবং আমাদের আরও ক্লোজে আসতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা ফলো করতে পারো। আমরা ফিরছি এই শনিবার ঠিক রাত 11টার সময়। সকলকে শুভরাত্রি।